আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা, রাজধানী সহ আশেপাশের জেলায় বিজেপি মোতায়েন, কার্যক্রম নিষিদ্ধ দলের ৪৪ নেতাকর্মী গ্রেফতার। শেখ হাসিনা মামলার রায়ের তারিখ নির্ধারণ ঘিরে ট্রাইব্যুনালে বাড়তি নিরাপত্তা, সেক্ষেত্রে আবু সাইদ হত্যা মামলায় ১২ দিনের সাক্ষ্য গ্রহণ। সহিংস কর্মকাণ্ড চালিয়ে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বলছে বিএনপি, সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান। এবং গাজীপুর ৬ আসন পুনর্বহাল দাবিতে মহাসড়ক অবরোধ, ডামি নির্বাচনে অংশগ্রহণকারীদের ঠেকাতে ইসিতে গণ অধিকার পরিষদের স্মারকলিপি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতেই থাকছে ১২ প্লাটুন। বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানী কাকরাইল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম আর আসাদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আসাদ, ১৩ই নভেম্বর ঘিরে রাজধানীতে বিজিবির টহল সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর এই মুহূর্তে কি তৎপর দেখছেন সেই বিষয়ে জানাবেন। সোনিয়া, ১৩ই নভেম্বর নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের যে একটি কর্মসূচি দেওয়া হয়েছে এবং সেই কর্মসূচিতে নাম তারা দিয়েছে লকডাউন, এবং সেই লকডাউনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ১৩ই নভেম্বরের আগে থেকে কিন্তু বেশ কিছুদিন ধরেই যে বেশ কয়েকটি যানবাহন গণপরিবহনে আসলে আগুন দেওয়া হয়েছে। এছাড়াও আমরা যে বিষয়টি দেখেছি যে বেশ কিছু জায়গায় বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের যে কার্যালয় রয়েছে তাদের সামনে আমরা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা আমরা দেখেছি, এবং সেটিকে বিবেচনায় এনেই আসলে সরকারের বিষয় পক্ষ থেকে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে যে রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা জোরদার করতে হবে, এবং তারই অংশ হিসাবে আজকে ঢাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং এছাড়াও আমরা সকাল থেকেই আসলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো আসলে দেখছিলাম, এবং সেখানে দেখেছি যে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে, এবং সেটি র্যাব, পুলিশ এবং বিজিবি সদস্যদেরকে রেখেই আসলে সেই চেকপোস্টগুলোতে আসলে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবং সেখানে আসলে সন্দেহভাজন কাউকে যদি পাওয়া যায় বা সন্দেহভাজন কাউকে যদি যানবাহন পাওয়া যায় তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে, এবং তারা কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন এবং কি কাজে আসলে রাজধানীতে তারা অবস্থান করছেন সে বিষয়টি নিয়েও আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা দেখেছি। এছাড়া যে বিষয়টি রয়েছে যে কিছুক্ষণ আগেই ডিএমপির যে মিডিয়া সেন্টার রয়েছে সেখানে একটি ব্রিফিং হয়েছে, এবং সেখানে ডিবির যিনি অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি ছিলেন, এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে রাজধানী সহ সারা দেশেই আসলে মূলত একটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার দিকেই আসলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আসলে মনোযোগী হয়েছেন, এবং যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তারা তৎপর রয়েছেন। সোনিয়া। আসাদ, আপনাকে ধন্যবাদ। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারদের মধ্যে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীরা অর্থায়নকারী এবং পরিকল্পনাকারী রয়েছেন। দর্শক, বন্দরনগর চট্টগ্রামে নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এই নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রামের নাশকতায় পুলিশ সহ অন্যান্য বাহিনীর এই মুহূর্তে তৎপরতা কেমন দেখছেন সে বিষয়ে জানাবেন। চট্টগ্রাম নগরীর জিসি মোড়ে রয়েছি। তো আমরা গতকাল সন্ধ্যার পর থেকে দেখি, অর্থাৎ বাংলাদেশ যে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের যে কাজ কর্মসূচি দেওয়া হয়েছে ঢাকায়, যে লকডাউন
লকডাউন ঘোষণার পর থেকে কিন্তু চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এমনিতেই চট্টগ্রামে যে গত কয়েকদিন আগে যে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কিন্তু একজন গুলি করে একজনকে হত্যা করা হয় এবং যিনি প্রার্থী রয়েছিলেন তিনি আহত হয়েছেন এবং আইন শৃঙ্খলা অর্থাৎ এক ধরনের অবনতি ঘটেছে চট্টগ্রামে। তার মধ্যে যে নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে চট্টগ্রামে কঠোর অবস্থানে পুলিশ রয়েছে। আমরা দেখেছি নগরীর প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু পুলিশ সদস্যরা অর্থাৎ অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এইছাড়াও চট্টগ্রামের যে প্রবেশ মুখ যেগুলো রয়েছে সেই মুখগুলোতে কিন্তু আমরা দেখছি পুলিশের আরো কঠোর অর্থাৎ চেকপোস্ট বসিয়েছে, যারা বাস এবং বিভিন্ন 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 গাড়িতে কিন্তু তারা যাদেরকে সন্দেহ করছেন অর্থাৎ সন্দেহ লাগছে তাদেরকে গাড়ি থেকে নেমে অর্থাৎ জিজ্ঞেস করা হচ্ছে কোথায় যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন। অর্থাৎ প্রবেশ মোড়গুলোতে কিন্তু তারা বেশি জোর দিচ্ছেন। আর পুলিশের যে তথ্য অনুযায়ী পুলিশ বলছে যে আগামীকালের যে কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে চট্টগ্রামে যেহেতু এই নিষিদ্ধ সংগঠনের কেউ যেন নাশকতা করতে না পারে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং কেউ কিছু করতে পারবে না এই ধরনের তারা সতর্কবার্তা দিয়েছেন। তো এখন পর্যন্ত চট্টগ্রাম অবস্থা স্বাভাবিক। সুমন, আপনাকে ধন্যবাদ। বৃহস্পতিবার শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশের ক্ষেত্রে তল্লাশি করছে পুলিশ। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে দ্বাদশ দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এছাড়া চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে ১৫তম দিনে সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, আপনি তো ট্রাইব্যুনালে আছেন, ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার সহ আজকের মামলার কার্যক্রম নিয়ে এই মুহূর্তে কি তথ্য আপনার কাছে আছে সেই বিষয়ে আমাদের জানাবেন। আপনি যে বিষয়টি বলছিলেন, আগামী 13ই নভেম্বর শেখ হাসিনার যে রায়ের তারিখ নির্ধারিত হবে মানবতাবিরোধী অপরাধ মামলায়, অর্থাৎ শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে, সেই তারিখকে ঘিরে কিন্তু ট্রাইব্যুনাল এলাকায় অর্থাৎ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল সংলগ্ন এলাকায় বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ আমরা লক্ষ্য করছি যখনই ট্রাইব্যুনালের মধ্যে ট্রাইব্যুনাল এলাকায় যে কেউ প্রবেশ করতে চাইলে তল্লাশি আরও জোরদার করা হয়েছে, অর্থাৎ কোথায় কেন যাওয়া হচ্ছে সেই জায়গাতেও বেশ জোরদার রাখা হয়েছে এবং যারা গণমাধ্যম কর্মী রয়েছেন বরাবরের মতো তাদেরকেও বেশ তল্লাশি করা হচ্ছে। ব্যাগ তল্লাশি থেকে শুরু করে সাথে কোনো ইকুইপমেন্ট রয়েছে কিনা সেই বিষয়টিও বেশ নজরদারি রাখা হয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি ট্রাইব্যুনালের আশেপাশে যে এলাকা, সেই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আগের থেকে আরও বৃদ্ধি পেয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকাতে কিন্তু বেশ কিছু নাশকতা ঘটেছে, অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণ হয়েছে। সেই সম্মুখীন যেন এই এলাকায় না হয় সেই জায়গা থেকে এই নিরাপত্তা রাখা হয়েছে। এবং আমি আরেকটু সপ্তাহে জানিয়ে রাখি, গতকাল কিন্তু ডিএমপি কমিশনার উনি কিন্তু ট্রাইব্যুনালে এসেছিলেন এবং ট্রাইব্যুনাল ১ এবং ট্রাইব্যুনাল ২ কিন্তু উনি ঘুরে দেখেছেন যে কী অবস্থা, এখানে সার্বিক পরিস্থিতি জানিয়েছেন। এরপরে তিনি ৪টায় একটি ব্রিফিং করেছেন তার মিডিয়া সেন্টারে। এবং আরেকটু বিষয় আপনি জানাচ্ছিলেন যে আবু সাইদ হত্যা মামলা, সেই হত্যা মামলার কিন্তু আজ ১২তম অর্থাৎ দ্বাদশতম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ট্রাইব্যুনাল ২-এ। এবং আরেকটু বিষয়ে আপনাকে জানিয়ে রাখি যে এই মামলায় কিন্তু মোট আসামি ৩০ জন, যার মধ্যে ৬ জন আটক এবং ২৪ জন কিন্তু পলাতক রয়েছেন। এবং একই সঙ্গে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ট্রাইব্যুনাল ১-এ যেটি ছিল চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলা, সেইটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে, অর্থাৎ কিছুক্ষণ পরেই কিন্তু গণমাধ্যমের মুখোমুখি হবেন প্রসিকিউটর। ট্রাইব্যুনাল ১-এর যে চাংখারপুল হত্যা মামলা ছিল সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। মেজবা, আপনাকে ধন্যবাদ। দেশে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চাইলেই যে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। সকল রাজনৈতিক দল নির্বাচনের কর্মকাণ্ড নিয়ে সচেষ্ট।
সকালে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্যে সাক্ষাৎ করেন। বৈঠকে বাণিজ্য দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই, দেশেও নাই, আওয়ামী লীগ নেত্রীও নাই, সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি না। আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। গাজীপুর ৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন রাজনৈতিক নেতাকর্মী সহ স্থানীয়রা। সকাল ১০টার দিকে বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী টঙ্গীর চেরাগালী, কলেজ গেট ও এরশাদনগর এলাকায় অবস্থান নেন। তারা প্রথমে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের পাশে মানববন্ধন করে এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করেন। তবে ২ ঘণ্টা পর অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হয়। এদিকে একই দাবিতে জামায়াত ইসলামী টঙ্গী গাজীপুর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে। টঙ্গী ব্লক দিলে ২৩টি জেলা ব্লক হবে। ৬.৫ লক্ষ ভোটারকে সম্মান করেন এবং যেই রায় দিয়েছেন সেই রায় প্রত্যাহার করেন। ২০২৪ সালের নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের আগামী নির্বাচনে সুযোগ না দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ। সকালে নির্বাচন কমিশন ভবনে সিএসির সাথে সাক্ষাৎ শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ডামি ভোটে অংশ নেওয়া ব্যক্তিরা কোনোভাবে ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না। রাজনৈতিক দলের সঙ্গে এসএ সংলাপে জাতীয় পার্টি সহ ১৪ দল যাতে সুযোগ না পায় সেই বিষয়টি নিশ্চিতের আহ্বান জানান তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনের সবথেকে বড় সংকট হলো সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এই চ্যালেঞ্জটা আসলে কিভাবে মোকাবেলা করা হবে? দর্শক, নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী সুরাই মুন্নি। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। মুন্নি, কমিশনে আইসিটি বিষয়ে এই সভার যে বিষয়টা, সেখানে এই মুহূর্তে কি তথ্য আপনার কাছে আছে বিস্তারিত আপনি আমাদের জানাবেন? সোনিয়া, আপনাকে জানিয়ে রাখছি এখন নির্বাচন কমিশনে ইসি পর্যায়ে বৈঠক হচ্ছে। সেটা হচ্ছে নির্বাচন কমিশন সংক্রান্ত এবং আইসিটি সংক্রান্ত, মানে নিরাপত্তা বিষয় নিয়ে কথা হচ্ছে। এখন আইসিটি নিয়ে যে নিরাপত্তা হচ্ছে সেটা হচ্ছে ভোটারদের কতটুকু নিরাপত্তা থাকবে, তাদের নিরাপত্তা ব্যবস্থায় কখনো কোনো মাঠ পর্যায়ে কোনো কর্মীদেরকে হয়রানি করা হবে কিনা এবং কতটুকু নিরাপত্তা দেওয়া যাবে এবং আইসিটি কতটুকু সাপোর্ট দিতে পারবে সেটা নিয়ে তারা এখানে আলোচনায় বসেছেন। তো আনুমানিক 11:30টার দিকে তারা আলোচনা বসেছেন, কিন্তু এখনো সেই আলোচনা চলমান আছে। এদিকে আপনি হয়তো জেনে থাকবেন যে কিছুক্ষণ আগে মানে 11টার দিকে গণ অধিকার পরিষদ থেকে তার রাশেদ খান সাধারণ সম্পাদক উনি এসেছিলেন বেশ কিছু দাবি নিয়ে ইসি ভবনে। তিনি জানিয়েছেন যে এর আগে যে 2024 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটা প্রহসনের নির্বাচন ছিল। তিনি যেগুলো বলেছেন সেগুলো হচ্ছে প্রহসনের নির্বাচন ছিল এবং স্বতন্ত্র প্রার্থী থেকে মানে ওই সময় যে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করেছিলেন তারা কোনো অবস্থাতেই যেন বর্তমানে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেন অংশ নিতে না পারে এবং আওয়ামী লীগ যেন কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে না পারে এবং কোনো সদস্য যেন সক্রিয় হতে না পারে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য উনি বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে জানিয়ে রাখছি যে উনি যেটা বলেছেন যে ডামি নির্বাচন যেন পরবর্তীতে আর কোনো অবস্থাতেই যেন না হয় এবং সব যেন অবাধ নিরপেক্ষভাবে যেন নির্বাচনটা হতে পারে, এটার জন্য উনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটা দাবি রেখেছেন। তো সোনিয়া, এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সোনিয়া মুন্নি, আপনাকে ধন্যবাদ।
রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রুবেল ও ইব্রাহিম নামে 2 শুটার রয়েছেন। পেশাদার ভাড়াটে শুটার হিসেবে কাজ করা এই দুইজন মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানা গেছে। ভারতে পালিয়ে যাওয়ার আগে তাদের সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। গেল সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুর বাড়ি থেকে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার আমির খাকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রতন মিয়া ও তার মেয়ে নুরিয়া খাতুন। নিহত রতন নাতিলা বাড়ির খিসাকুড়ি এলাকার বাসিন্দা। 10 বছর আগে রতনের সঙ্গে বিয়ে হয় জুলেখা খাতুনের। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে থাকতেন রতন। এলাকাবাসী জানায় দুবাই প্রবাসী জুলেখা ছুটিতে বাড়িতে এলে স্বামী রতন বিদেশে যেতে নিষেধ করায় এই দম্পতির মাঝে বিরোধ শুরু হয়। ভয়াল 12ই নভেম্বর আজ। 1970 সালের এই দিনে দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় গোর্কি। এতে উপকূলীয় জনপদ পরিণত হয় ধ্বংসস্তূপে। ভয়ঙ্কর সেই ঝড়ে প্রাণ হারিয়েছিল 5 লক্ষাধিক মানুষ। লাখ লাখ গবাদি পশুর মৃত্যু হয়েছিল। বিধ্বস্ত হয়েছিল কয়েক লাখ ঘরবাড়ি ও গাছপালা। গোর্কি তাণ্ডবের 55 বছর পরেও নির্মাণ হয়নি আশ্রয় কেন্দ্র। অতুল চন্দ্র পালের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 1970 সালের 12 নভেম্বর রাতে গোর্কির ছোবলে লণ্ডভণ্ড হয় ভোলার বিস্তীর্ণ এলাকা। জেলার মনপুরা, চর নিজাম, ঢালচর ও চর কুকরিমুকরি সহ গোটা এলাকা পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। এই দিনে ঘূর্ণিঝড় গোর্কির আঘাতে দক্ষিণাঞ্চলের 10 লাখের বেশি ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিহ্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় 36 লাখ মানুষ। ভোলাতেই মারা যায় অন্তত 5 লাখ। ঘটনার এত বছর পার হলেও হয়নি স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আজও কান্না থামেনি স্বজনহারা মানুষের, রয়ে গেছে সেই ক্ষত। কিন্তু এত বছর পরও ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষায় ভোলায় পর্যাপ্ত পরিমাণে আশ্রয়কেন্দ্র গড়ে ওঠেনি। দুর্গম চরাঞ্চলের মানুষ আজও প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছে। সময়কালে এসা ভয় কি লাশ ধর্ম নিজেই আতঙ্ক হয়ে গেছি। অনেক ছোট ছোট বাচ্চা দেখা কান্দন হয়ে পড়ছে। বন্যার একদিন পর এই নেগনে আমার ঘরে আনছে। বাড়িতে কোনো ঘর দুয়ার কিছু ছিল না। মানুষজন অনেক ভাসাইয়ে লইয়া গেছে। বন্যার সময় গাছ উঠছিল, সেই গাছের থেকে পড়ে গেছে, তারপর পানিতে নিয়ে গেছে, আর পাইনি। আমরা প্রত্যাশা করেছিলাম টেকসই বেড়িবাঁধ, আমরা প্রত্যাশা করছিলাম উপকূলীয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে সাইক্লোন শেল্টার, মজবুত সাইক্লোন শেল্টার। এই দিকগুলোকে সরকারের নজর, আমি মনে করি ততটা জোরদার নজর হয়নি। দুর্যোগ মোকাবেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে জনগণকে সচেতন করা হলেও এখনও দুর্গম চরাঞ্চলে প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র না থাকায় জলোচ্ছ্বাস আতঙ্কে দিন কাটে মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি জোরদার হচ্ছে। এর মধ্যে মার্কিন বিমান বাহিনী রণতরী জেরাল্ড ফোর্ড লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করেছে। জেরাল্ড ফোর্ডের সঙ্গে 8টি যুদ্ধ জাহাজ, একটি পারমাণবিক শক্তি সম্পন্ন ডুবোজাহাজ এবং F-35 যুদ্ধ বিমান ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে। এখন পর্যন্ত ক্যারিবীয় সাগরে এই লাতিন আমেরিকার প্রশান্ত মহাসাগর উপকূলে মাদক বহনের সন্দেহে মার্কিন সামরিক বাহিনী অন্তত 19টি নৌযানে হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত 76 জন নিহত হয়েছেন। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অভিযোগ, যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতির লক্ষ্য তাকে ক্ষমতাচ্যুত করা। শেষ করবে মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা, রাজধানী সহ আশেপাশের জেলায় বিজেপি মোতায়েন, কার্যক্রম নিষিদ্ধ দলের 44 নেতাকর্মী গ্রেফতার। শেখ হাসিনা মামলার রায়ের তারিখ নির্ধারণ ঘিরে ট্রাইব্যুনালে বাড়তি নিরাপত্তা, শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 12 দিনের সাক্ষ্য গ্রহণ। সহিংস কর্মকাণ্ড চালিয়ে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বলছে বিএনপি, সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান।
এবং গাজীপুর ৬ আসন পুনর্বহাল দাবিতে মহাসড়ক অবরোধ। ডামি নির্বাচনে অংশগ্রহণকারীদের ঠেকাতে ইসিতে গণ অধিকার পরিষদের স্মারকলিপি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।